স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি আপনার পথ চলাকে অনেক বেশি সহজ করে তুলতে, অর্থাৎ আমেরিকায় বাস করতে গিয়ে আপনার চাকরি, আপনার শিক্ষা, আপনার বাসস্থান থেকে শুরু করে নানাবিধ তথ্য দিয়ে আপনাকে সমৃদ্ধ করতে চাই এবং প্রতিদিনকার কাজকে অনেক বেশি সহজ করে নিতে চাই। এবং এরই ধারাবাহিকতায় আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আইটি জবের জন্য সফল ইন্টারভিউ দেবেন কিভাবে। বিষয়বস্তু শুনে বুঝতে পারছেন, আমরা আইটি জবের জন্য ইন্টারভিউ দেবেন কিভাবে সেটি নিয়ে কথা বলছি না, সফল ইন্টারভিউ দেবেন কিভাবে, অর্থাৎ কিভাবে ইন্টারভিউ দিলে আপনার ইন্টারভিউটি সফল হবে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এবং এই কথা বলবো আমরা অন্য একটি আলোচনার ধারাবাহিকতায়। এর আগে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম যে আইটি জবের পাওয়ার ক্ষেত্রে 3টি কৌশল অবলম্বন করতে হবে কিংবা 3টি ধাপ কি কি হতে পারে। এর আগের অনুষ্ঠানে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, কিভাবে রিজিউমে তৈরি করবেন, কিভাবে প্রোফাইল ব্র্যান্ডিং করবেন এবং কিভাবে ইন্টারভিউ দেবেন সেই বিষয়টি, অর্থাৎ সবশেষ বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং যথারীতি আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন মেটা ইনফোটেকের প্রতিষ্ঠাতা ও সিও মাহবুব সিদ্দিক। মাহবুব সিদ্দিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ধন্যবাদ জল ভাই। দর্শক, আপনারা জানেন যে আমেরিকাতে বর্তমানে বেকারত্বের হার প্রায় 4.3 এবং আইটি ক্ষেত্রে এটি আরো বেশি, অর্থাৎ অনেক বেশি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে আইটি জব নিয়ে যারা কেরিয়ার করতে চান তাদের। এবং এই টাফ সময়টা, অর্থাৎ জটিল সময়টা কিভাবে সহজ করে নেবেন সেটি আমরা আজকের আলোচনায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। এবং যথারীতি যেটি বলছিলাম যে এর আগে নানা বিষয়গুলো দুটি ধাপ নিয়ে আমরা কথা বলেছিলাম, কিন্তু ইন্টারভিউ, বিশেষ করে টেকনিক্যাল ইন্টারভিউ, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। মোহাম্মদ সিদ্দিক ভাই, সেটি হলো যে শুরুতেই যে বিষয়টি জানতে চাই সেটা হলো ইন্টারভিউর কথা শুনলেই এটা সব মানুষেরই আসলে এক ধরনের ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে। অনেকে এক ধরনের জড়তার মধ্যে থাকেন, ইন্টারভিউ দিতে হবে, টাফ কাজ। এটাকে সহজ করা যায় কিভাবে? অবশ্যই, খুবই সুন্দর কোয়েশ্চেন জুয়েল ভাই। আসলে আমি এই ফিল্ডে লং টাইম আছি, বাট আমি জানি যে এখনো যদি আমাকে নিজেকেও ইন্টারভিউতে যেতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমার মধ্যে একটু হলেও নার্ভাসনেস কাজ করে। আজকেও আপনি ইন্টারভিউ দিচ্ছেন। অবশ্যই অবশ্যই। তো আসলে আমি যেভাবে মনে করি এবং যে কারণে আমি আসলে আমার প্রচুর ইন্টারভিউ প্রিপারেশন, ইন্টারভিউ টেকনিক নিয়ে আমি আমার ট্রেনারদের সাথে, স্টুডেন্টদের সাথে কথা বলি। এবং আসলে আমি হায়ারিং ম্যানেজার হিসেবে যখন কাজ করছি তখন আমি ইন্টারভিউ নিয়ে প্রচুর কাজ করছি, প্রচুর হায়ারিং হয়েছে, সেখানে আমি ইন্টারভিউ নিছি, হান্ড্রেডস অফ পিপলের ইন্টারভিউ নিছি। তো আসলে দুইটা জিনিস আমি মনে করি যে ইন্টারভিউয়ের পারপাসটা আমরা আসলে অনেক সময় একটু ভুলভাবে লক্ষ্য করি। তার কারণ হয় কি, অনেক সময় আমরা যখন কেউ ইন্টারভিউতে যাই তখন আমরা কি চিন্তা করি যে ওকে, ইন্টারভিউ মানে হচ্ছে যে আমি সব প্রিপারেশন নিয়ে আমি একজনের সামনে ইন্টারভিউ দিব একটা কোম্পানিতে, সে কোম্পানি তারা আমাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করবে এবং কোয়েশ্চেন করার পরে যদি তারা আমাকে পছন্দ করে আমি হায়ার হব, তা না হলে আমি হায়ার হব না। যার ফলে কি হয়, এখানে একটা ফিয়ার অফ ফেইলিওর কাজ করে যে ওকে, আমি যদি ফেল করি, আমি যদি সঠিক অ্যান্সার না দিতে পারি, হ্যাঁ, আমি আপনাকে বলতে পারি এরকম অনেক কাউন্টলেস এক্সাম্পল আপনাকে আমি দিতে পারি যেখানে আমার কোনো ক্যান্ডিডেট, এমনকি আমি যখন হায়ার করছি 50% অ্যান্সার একজন দিতে পারে না, তারপরে আমরা তাদেরকে হায়ার করছি। রাইট? তার কারণ কি, আসলে এটা কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার আর কোয়েশ্চেনের উপরে না। এটা আসলে আমি যেভাবে দেখি ইন্টারভিউটা আসলে একটা টু ওয়ে কমিউনিকেশন। আমি মনে করি এটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের এই জিনিসটা মাথায় ক্লিয়ার রাখতে হবে যে সে যখন একটা ইন্টারভিউতে যাচ্ছে সেখানে কিন্তু শুধু ইন্টারভিউয়ার তাদেরকে ইন্টারভিউ নিচ্ছে না, তারাও ইন্টারভিউয়ারকে ইন্টারভিউ নিচ্ছে। যে ইন্টারভিউয়ার দেখতেছে যে আসলে সে রাইট ক্যান্ডিডেট কিনা, অ্যাজ এন আমি যখন ইন্টারভিউ দিই তখন আমি দেখি এটা আসলে আমার জন্য রাইট কোম্পানি কিনা। রাইট? এই যে কমিউনিকেশন, এই মাইন্ডসেটটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটার জন্য কি হইতে হবে, সেটার জন্য আমি মনে করি আমরা যদি এইভাবে এটাকে দেখি তাহলে ফিয়ারের ব্যাপারটা আমাদের কাছ থেকে কিছুটা হলেও কমবে। তার কারণ কি, আমি অনেকের সাথে যখন কথা বলি তারা মনে করে কি, ও আমি যদি সঠিকভাবে অ্যান্সারটা না দিতে পারি তখন কি তারা আমাকে মানে রং কিছু বলবে কিনা বা তারা আমাকে হেও করবে কিনা। রাইট? এটা কিন্তু আসলে কখনোই হবে না। তার কারণ হচ্ছে কি, আমরা যখন ইন্টারভিউ নেই একটা বড় কোম্পানি থেকে বা যে কোনো কোম্পানি থেকে, এটা কিন্তু একটা কোম্পানির ব্র্যান্ডিং এর উপর নির্ভর করে। আমি যদি জেপি মর্গান হই, কেউ যদি আমার জেপি মর্গান ইন্টারভিউ দিতে এসে তারা যদি ফিল করে যে তাকে আমি ছোট করছি, হ্যাঁ, এমনও হইতে পারে যে কোম্পানির জন্যই সেটা সুনামের জন্য অনেক বড় প্রশ্ন, অনেক বড় কিছু হইতে পারে। দ্যাটস নাম্বার 1। আর আপনি যদি বলেন সিঙ্গেল স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, আমি মনে করি এখানে একটাই স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এখানে যারা নতুন মার্কেটে তাদেরকে চেষ্টা করতে হবে যত বেশি ইন্টারভিউ দেওয়া যায়।
হ্যাঁ, এখানে আসলে আমি ইন্টারভিউ অনেক সময় হয় কি অনেকে আছে পিক অ্যান্ড চুজ করে, আমি মনে করি নো পিক অ্যান্ড চুজ। তোমরা ইন্টারভিউ সেট করে যত বেশি ইন্টারভিউতে যাবে দেখবেন যে আস্তে আস্তে আমরা কনফিডেন্স এবং ভয়টা কেটে যাচ্ছে। সবচেয়ে বড় কথা নিশ্চয়ই আপনি বলছিলেন যে আপনি ইন্টারভিউ প্রচুর নিয়েছেন, সেখানে নিশ্চয়ই এমন দেখেছেন যে এই প্রার্থী হয়তো প্রশ্নটার উত্তর জানে, সে হয়তো এই বিষয়টা সম্পর্কে খুব ভালো জানে, কিন্তু ভয়ের কারণে সে একদম সঠিক উত্তর যেটা সেটা হয়তো দিতে পারেনি, কারণ সে তখন হয়তো আতঙ্কিত ছিল। অবশ্যই একটা হায়ারিং ম্যানেজার হিসেবে আমরা অলওয়েজ যেটা মাথায় রাখি যে যে ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে আসছে সে নার্ভাস থাকবে, এবং সেখানে হয়তোবা সে সঠিক অ্যান্সার জানলেও সে হয়তোবা সঠিক অ্যান্সারটা ডেলিভারি নাও দিতে পারে। সুতরাং এই জিনিসটা কিন্তু অলরেডি যারা হায়ারিং ম্যানেজার তারা জানে। সুতরাং যে ক্যান্ডিডেট তাকে আসলে এটা মাথায় রাখা উচিত যে এইটা নিয়ে আসলে ফিয়ার না রাখাটা বেটার। এবং এটা আসলে খুব স্বাভাবিক ঘটনা। আমরা শেষ দেখেছি যে কামালা হ্যারিস, তিনি প্রেসিডেন্ট প্রার্থী, অনেক বড় ভালো বক্তব্য রাখেন, কিন্তু তিনি যখন CNN-এ ফার্স্ট ইন্টারভিউ দিলেন তিনিও কিন্তু শুরুতে নার্ভাস ছিলেন, চাপ নিচ্ছিলেন মনে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে সেটা প্র্যাকটিসের কথা বলছিলেন, প্র্যাকটিসের মাধ্যমে হয়তো সেটা কেটে যায়। আপনি বলছিলেন প্র্যাকটিসের একটা উপায় হতে পারে অনেক বেশি ইন্টারভিউতে অংশ নেওয়া, কিন্তু সবাই তো অনেক বেশি ইন্টারভিউতে অংশ নেওয়ার আগে শুরু থেকে হয়তো চায় যে তিনি যোগ্য হিসেবে গড়ে তুলতে। ইন্টারভিউ অংশ নেওয়া ছাড়া প্র্যাকটিস করার কোন সুযোগ কি আছে? অবশ্যই, এটা এখানে অনেক ধরনের সুযোগ আছে। সেখানে যেটা হচ্ছে ফার্স্ট জিনিস যেটা আমি বলবো যে হ্যাঁ, আমাদের মতো যারা ইনস্টিটিউশন আমরা এখানে মক ইন্টারভিউ নিয়ে থাকি, রিয়েল সিনারিওগুলো আমরা সেট করি, বাট একজন যদি কেউ বাসা থেকেও প্র্যাকটিস করে, এমনকি আমার স্টুডেন্টদেরকে যেটা বলি, দেয়ার আর অনেক ইন্টারভিউ কোয়েশ্চেন আছে আমরা কিন্তু অলরেডি জানি সেটা কোয়েশ্চেনটা কি। হ্যাঁ, তখন যেমন ফার্স্ট কোয়েশ্চেনটা, হ্যাঁ, যেমন টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, আমি আমার স্টুডেন্টদেরকে বলি এবং আমি আপনার ভিউয়ারদেরকেও যেটা বলবো যে এমনকি মিররের সামনেও কিন্তু তারা একটাকে প্র্যাকটিস করতে পারে। হ্যাঁ, আর একটা জিনিস সবচেয়ে আমি বলি যে সবচেয়ে যেটা বেশি ইফেক্টিভ সেটা হচ্ছে আপনি ইন্টারভিউ নিজে ইন্টারভিউ দেন এবং সেটাকে রেকর্ড করেন। হ্যাঁ, এবং আপনি দেখতে পারবেন যে আপনি যখন একটা ইন্টারভিউ একটা কোয়েশ্চেন যখন রেকর্ড করবেন, পরবর্তীতে সে যখন রেকর্ডিংটা আপনি নিজে শুনবেন তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন না এখানে হয়তো বা ইমপ্রুভমেন্ট হইতে পারতো, এখানে হয়তো বা ইমপ্রুভমেন্ট হতে পারবো, এখানে হয়তো আমি এক্সাইটেড না। হ্যাঁ, যে আপনার রেকর্ডিং, এমনকি এটা ভিডিও রেকর্ডিং হইতে পারে, অডিও রেকর্ডিং হইতে পারে, সেটা আমি মনে করি যে এটা ইজি উপায় যেখানে প্রচুরভাবে প্র্যাকটিস করা উচিত। এবং বন্ধুদের সাথে সবচেয়ে বড় কথা হলো যাদের সাথে একসাথে ট্রেনিং নিচ্ছেন, পড়ছেন, তারাই কিন্তু এক একজন ইন্টারভিউ দিতে পারেন, প্র্যাকটিসটা হয়ে যায়। আমি এরপর যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটা হলো যে অনেকেই তো অন্য অনেক জবের জন্য ইন্টারভিউ দিয়ে থাকেন, তারা হয়তো মনে করতে পারেন যে আমি তো ইন্টারভিউ দিই, কিন্তু আইটি জবের ইন্টারভিউ কি অন্য জবের ইন্টারভিউ চেয়ে ভিন্ন নাকি একই ধরনের হয়? অনেক সুন্দর কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে কি যে আবার আমরা অন্য জবের কথা বলতে পারি, আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে যেটা হয় যে আমরা অন্য কান্ট্রির কথা বলতে পারি। অনেকে দেখা যাচ্ছে যে এক্সপিরিয়েন্স বাংলাদেশ থেকে এক্সপিরিয়েন্স বা ইন্ডিয়া থেকে এক্সপিরিয়েন্স তারাও যখন আসে, আসলে আমেরিকাতে আমরা যখন টেকনোলজিক্যাল ইন্টারভিউর কথা বলি তখন এটার মধ্যে কিছু মানে প্রসেস সম্ভবত সেম, বাট এখানে কিছুটা ভিন্নতা থাকে কি সেখানে হয়তো বা আপনার টেকনিক্যাল হ্যান্ডস অন প্র্যাকটিসটার কথা অনেক আসে। হ্যাঁ, যেমন কেউ যদি একটা কিউএর জবে ইন্টারভিউ দিতে দেয়, সেখানে মাঝে মধ্যে দেখা যাবে যে ইন্টারভিউয়ার কিন্তু তাদেরকে অনলাইন ইন্টারনেটে বলতে পারে যে যখন জুমে কল করছে যে স্ক্রিনটা শেয়ার করে হ্যাঁ একটা ডকুমেন্ট, একটা টেস্ট কেস লেখা, বা স্ক্রিনটা শেয়ার করে যদি ডেভেলপমেন্ট হয় বা এমনকি কিউএ অটোমেশন হয়, স্ক্রিন শেয়ার করে সেখানে একটা প্রোগ্রামিং লেখা। হ্যাঁ, তখন এইটা অনেকের জন্য একটু নার্ভ ব্রেকিং হয়ে যায়। তার কারণ হচ্ছে যে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আবার সেই সময় যদি সেখানে আপনাকে যদি ডিটেল টেকনিক্যাল সেটআপগুলো দেখতে হয়, যদি টেস্টটা না পাস করে অথবা কোডটা ঠিকমতো না রান করে, এইখানে হয়তো বা কিছুটা ডিফারেন্স হতে পারে। বাট আমি মনে করি প্রসেস ভেরি মাচ অনেকটা কাছাকাছি। সেক্ষেত্রে আমি আপনার কাছে একেবারে স্পেসিফিক চলে যাব, সেটা হলো যে এই যে আমরা আইটি ইন্টারভিউগুলো দিচ্ছি সেটার ধাপগুলো কি কি? অবশ্যই আমরা যেটা বলবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা প্রসেস সেটা হচ্ছে 3টা স্টেপে আইটি ইন্টারভিউগুলো হয়। ফার্স্ট ইন্টারভিউটা হয় স্ক্রিনিং। হ্যাঁ, এটা সাধারণত হয় আইদার হিউম্যান রিসোর্স HR অথবা রিক্রুটার। হ্যাঁ, তারা যখন আপনার রেজুমিটা পায় তখন তারা সরাসরি ক্যান্ডিডেটকে কল করে তারা জানতে চায় যে তার মার্কেটে তার সে কতটুকু অ্যাভেলেবল। তারা হয়তো বা জিজ্ঞেস করতে পারে ওয়াই আর ইউ লুকিং ফর এ জব, তারা জিজ্ঞেস করতে পারে যে তোমার এক্সপিরিয়েন্স কত দিনের,
বা কোন বিভিন্ন টপিক যে অনুযায়ী কথা বলতে পারে, সেখানে যদি কিউএ হয় যে তুমি কতদিনে কিউএ এক্সপেরিয়েন্স, তোমার জাভা প্রোগ্রামিং এর এক্সপেরিয়েন্স কতগুলো স্পেসিফিক হতে পারে। এরা যেটা স্ক্রিনিং এ যেটা এইচআর বা রিক্রুটার যেটা যাচাই করতে চায় যে সেটা হচ্ছে কি যে জব ডেসক্রিপশনের সাথে ক্যান্ডিডেটের প্রোফাইলটা ম্যাচ করতেছে কিনা। বাট এখানে কোনো ডিপ ড্রাইভ হয় না, এখানে কেউ স্পেসিফিক কোনো টেকনিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না। এখানে স্যালারির কথা আসতে পারে, তাই কারণ রিক্রুটার এবং এইচআর প্রথমেই ক্যান্ডিডেটকে নেক্সট লেভেলে যাওয়ার আগেই স্যালারিটা ক্লিয়ার হতে চায়। তারা হয়তো জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি, তারা হয়তো জিজ্ঞেস করতে পারে হাউ মেনি উইকস ডু ইউ নিড টু জয়েন দ্য কোম্পানি, সামথিং লাইক দ্যাট। সুতরাং এটা হচ্ছে ফার্স্ট লেভেল কুইক স্ক্রিনিং ইন্টারভিউ হয়। হ্যাঁ, তারপরে যায় টেকনিক্যাল ডিটেলে যায় সেখানে, এবং তারপরে আমাদের আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ফাইনাল যেটা ম্যানেজেরিয়াল বা যেখানে আপনার সফট স্কিল ইন্টারভিউ বলি আমরা যেটাকে, সেটা থার্ড রাউন্ডে 3টা রাউন্ড হতে পারে। অনেক সময় টেকনিক্যাল ইন্টারভিউ মাল্টিপল রাউন্ড হতে পারে। আচ্ছা, এই যে স্ক্রিনিং কল যেটাকে আমরা বলছি শুরুতে, এটাকে অনেকেই আমরাও আপনার কথা শুনে বুঝতে পারছিলাম যে বেসিক কোশ্চেনগুলোই মূলত করা হয়, কিন্তু অনেকে এটাকে খুব হালকা ভাবে নেন, অর্থাৎ খুব একটা গুরুত্ব দিতে চান না, মনে করেন যে এটা খুব একদম খুব গুরুত্ব দিয়ে আনসার না করলেও বোধহয় হবে। কিন্তু এটা কি গুরুত্বপূর্ণ নাকি এটাকে আসলে গুরুত্ব দিয়ে দেখা উচিত? এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা, এবং এটা নিয়ে আমার অনেকের সাথে এই ব্যাপারে ডিসকাশন হয়। তার কারণ আমরা অনেক সময় মনে করি যে রিক্রুটার কল করতেছে, হ্যাঁ তারা তো টেকনোলজি জানে না বা তাদের এখানে কোনো ভূমিকা নাই। বাট আমি মনে করি প্রতিটা ক্যান্ডিডেটের এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ এখানে আরেকটা অপরচুনিটি আসতে পারে, সেটা রিলেশনশিপ বিল্ডিং। হ্যাঁ, আমি এরকম অনেককে দেখছি যারা রিক্রুটারের সাথে তাদের একটা ভালো সম্পর্ক হয়েছে, পরবর্তীতে সেই সেম রিক্রুটার তাকে বেটার অ্যানাদার জব পজিশন নিয়ে আসতেছে। তো যার ফলে আমি মনে করি যে স্ক্রিনিং কলগুলো প্রতিটা ক্যান্ডিডেটের খুব সিরিয়াসলি নেওয়া উচিত। এবং অনেস্টলি বলি, এখানে অনেক সময় হয় কি, এখানে অনেক সময় আমরা মনে করি যে এখানে ইন্ডিয়ান রিক্রুটারের সাথে আমেরিকান রিক্রুটারের, এগুলোর মধ্যে আমরা অনেক সময় ভেদাভেদ করে দেখা যায় কি যে আমরা ওই রাউন্ডটাতেই আমরা নেক্সট রাউন্ডে যাচ্ছি না, যার ফলে এটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারভিউ। খুব সুন্দর কোয়েশ্চেন। টেকনিক্যাল ইন্টারভিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আইটি জবের ক্ষেত্রে আপনার দক্ষতা দেখানোর সবচেয়ে ভালো জায়গা হলো সেটা। এই টেকনিক্যাল ইন্টারভিউটা বলা হয়ে থাকে এটা বেশি জটিল একটা বিষয়, তাহলে প্রার্থীরা এই টেকনিক্যাল ইন্টারভিউর জন্য কিভাবে প্রস্তুতি নেবেন? অবশ্যই খুব সিম্পল ভাবে আমি যেটা দেখি সেটা হচ্ছে বেসিক লেভেলে একটা ক্যান্ডিডেটকে প্রতিটা তার রেজুমিতে যে বুলেটগুলো আছে তাকে প্রতিটা বুলেট জানতে হবে। এরকম অনেক সিচুয়েশন হয়েছে যে ইন্টারভিউয়ার বলছে যে তোমার রেজুমিতে এই কথাটা আছে, হ্যাঁ তুমি জিনিসটা আমাকে এক্সপ্লেইন করো। হ্যাঁ, তখন দেখা যায় যে আমার ক্যান্ডিডেট সেই জিনিসটা সেই টপিকটা আসলে কথা বলতে পারতেছে না। ফার্স্ট থিং যেটা, যে প্রতিটা বুলেট যেটা রেজুমিতে থাকবে সেটা তাদেরকে জানতে হবে, দ্যাট ফার্স্ট থিং, যাতে তারা সারপ্রাইজ না হয় এই ব্যাপারে। সেকেন্ড থিং আমি যেটাকে বলবো যে এখানে আমাদের প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করা উচিত, বিশেষ করে টেকনোলজি ইন্টারভিউর ক্ষেত্রে। যেমন এখানে যদি আমরা কিউ এর কথা বলি, সেখানে তাদেরকে অবশ্যই প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করা উচিত। একটা টেস্ট কেস কিভাবে লিখতে হয়, একটা টেস্ট ফ্রেমওয়ার্ক কিভাবে বিল্ড করতে হয়, একটা অটোমেশন স্ক্রিপ্ট কিভাবে রান করতে হয়। সেখানে আমরা যদি কোডিং এর কথা বলি, যদি অটোমেশন রিলেটেড বা ডেভেলপমেন্ট লেভেলে আসে, সেখানে আমরা জানি যে এখানে 15 থেকে 20টা অ্যালগোরিদম আছে, সিম্পল জাভা প্রোগ্রাম আছে, যেটা অনেকে আসলে অনলাইনে গেলেও পেতে পারে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এখানে সব অনেকেই আমরা এটা জানি যারা ইন্টারভিউ নিয়ে হ্যান্ডেল করি। আমি মনে করি তাদেরকে বেসিক অ্যালগোরিদম গুলা হ্যান্ডস অন হতে হবে, এবং হ্যান্ডস অন যখন থাকবে তখন তাদের ইন্টারভিউ এর প্র্যাকটিসটা অনেক ভালো হবে। আর আরেকটা যেটা হচ্ছে প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই সেখানে ডেলিভারিটা, ইন্টারভিউর স্টার্টিংটা যাতে সুন্দর হয়। সেখানে যখন আমরা টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ বলতেছি, সেই টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ যাতে ডিটেল হয়, সেখানে যাতে আমরা বলি যে হ্যাঁ আমি এই ধরনের অ্যাপ্লিকেশনে কাজ করছি, এইভাবে টেকনোলজি নিয়ে কাজ করছে, হ্যাঁ সেটা হোক জাভা হোক, সেলেনিয়াম হোক, সাইপ্রেস হোক, এগুলা ওই জিনিসগুলো স্পেসিফিক ভাবে তাদেরকে জানতে হবে, এবং ওই অনুযায়ী তাদের টেকনিক্যাল ইন্টারভিউগুলোকে হ্যান্ডেল করতে হবে। টেকনিক্যাল ইন্টারভিউর ক্ষেত্রে আপনার দক্ষতা, অর্থাৎ নিঃসন্দেহে তারা যাচাই করার চেষ্টা করে যে কাজের জন্য আপনাকে নেওয়া হবে সেই কাজটা আপনি কতটা দক্ষ। অবশ্যই। তাহলে এই অনেকেই মনে করেন যে এই একটা জায়গায় দক্ষতা হয়তো তিনি দক্ষ, কিন্তু তিনি হয়তো টেকনিক্যালি সেটা ওই ইন্টারভিউতে প্রমাণ করতে পারছেন না। তারা আরেকটু আপডেট হওয়ার জন্য কিংবা তারা একটু জানার জন্য তারা কি অনলাইনে এইসব কন্টেন্টগুলো ইন্টারভিউগুলো দেখার সুযোগ পান, কিংবা আপনাদের এখানে প্র্যাকটিসের সময় আপনারা কিভাবে প্র্যাকটিস করান তাদেরকে?
অবশ্যই আমাদের যেটা আমি যদি বলি এবং আমাদের ইনস্টিটিউশনে যেটা সেটা হচ্ছে কি আমরা তো ভেরি অ্যাক্টিভলি একজন ক্যান্ডিডেটের সাথে ইন্টারভিউতে থাকি। এখন যেহেতু জুমে ইন্টারভিউ হচ্ছে, সব ভার্চুয়ালি ইন্টারভিউ হচ্ছে, আসলে আমাদের ফুল কোয়েশ্চেন ব্যাংক আছে যেটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি স্টুডেন্টের সাথে কথা বলি। বাট আমি বলবো যারা হয়তো বা আমাদের ইনস্টিটিউশনে নাই, আমাদের ইনস্টিটিউশনে যে কেউ আসলে দর্শকরা আসতে পারে তাদেরকে আমরা ডেফিনেটলি ব্যাপারে হেল্প করে থাকি। বাট যারা এটাকে বাসায় থেকে স্টাডি করতে যাচ্ছে সেক্ষেত্রে যেমন glassdoor.com নামে একটা ওয়েব আছে যেখানে আপনি বিভিন্ন কোম্পানিতে কি ধরনের কোয়েশ্চেন করা হয় সেই কোয়েশ্চেনের স্যাম্পল, একজন যখন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে যায় ইন্টারভিউর পরে তারা সেই স্যাম্পলগুলোকে সেখানে পাবলিশ করতেছে। হ্যাঁ, তো তারা কিন্তু সেখানে কালেকশন করতে পারে এবং এটা নিয়ে আসলে রিসার্চ করলে অনলাইনে আমাদের বলতে গেলে প্রচুর রিসোর্স এগুলাতে আছে যেগুলোকে তারা রেগুলার প্র্যাকটিস করতে পারে এই জিনিসগুলো আগের থেকে জানার জন্য। হ্যাঁ, তার চেয়েও বড় কথা হচ্ছে যেটা বললাম যে সেটা হচ্ছে যে আসলে একটা ইন্টারভিউতে প্রতিটা কল ইন্টারভিউয়ের কোয়েশ্চেনগুলো আসে প্রতিটা বুলেট থেকে। আমার এখানে যদি থাকে যে আমি এসকিউএল এ ইনার জয়েন আউটার জয়েন বা ডাটাবেস টেস্টিং করছি, তারা কিন্তু আমাকে ওইটার উপরে কোয়েশ্চেন করবে, আমাকে ওইটার উপরে রেডি হতে হবে। তার কারণ আমি যেটা বলবো জুয়েল ভাই সেটা হচ্ছে কি যে আমরা যদি আসলে ইন্টারভিউর ফুলটা যদি জানতে চাই এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। অনেক সময় কি স্টুডেন্টরা অতিরিক্ত জানতে যায়, তখন কি হয় তারা একটা সময় যে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। হ্যাঁ, তারপরে আমি মনে করি ফোকাস হওয়া উচিত রেজুমি। সেকেন্ড থিং যেটা সেটা হচ্ছে যে তারা যখন রিয়েল ইন্টারভিউ গুলাতে যাচ্ছে তারা কিন্তু ইন্টারভিউ কোয়েশ্চেন গুলা পাচ্ছে। যখন সেই কোয়েশ্চেন গুলা পাচ্ছে মেক শিওর করতে হবে যে ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো আমাদের আসছে সেই ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো যাতে আমরা প্রিপারেশন থাকি অবশ্যই। ওকে, এবং এই ধাপ উত্তীর্ণ হলে সফট স্কিলের যে ইন্টারভিউ সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটার জন্য কিছু মূল পয়েন্ট অর্থাৎ এইখানে কি ঘটে, এইখানে কিভাবে ভালো করা যায় সে বিষয়ে আপনার পরামর্শগুলো জানবো। অবশ্যই সফট স্কিল ইন্টারভিউ আমি মনে করি মোর ক্রিটিক্যাল দেন টেকনিক্যাল ইন্টারভিউ। হ্যাঁ, জাস্ট একটা কথা আপনি যখন বললেন যে যদি কেউ টেকনিক্যালি ইন্টারভিউতে অত ভালো না করতে পারে, একটা টেকনিক আমি বলবো যেটা সফট স্কিলের ভিতরেও আসে, সেটা হচ্ছে কি যে অনেক সময় যখন আমরা একটা স্পেসিফিক অ্যান্সার না দিতে পারি, আমি অলওয়েজ আমার ক্যান্ডিডেটদেরকে বলি সেখানে তারা যাতে তাদের ইন্টারেস্ট দেখায়। হ্যাঁ, ইন্টারেস্ট বলতে কি তারা এটা বলতে পারে যে ওকে আমি তো এই সাবজেক্টটাতে আসলে আমি কাজ করছি বাট স্পেসিফিকলি এই টেকনোলজিটা নিয়ে কাজ করা হয় নাই, বাট আমি ফাস্ট লার্নার। হ্যাঁ, আমি এটা শিখে নিতে পারবো, তার কারণ আমি এতদিন পর্যন্ত লাস্ট রেজুমিতে যে যত বছর আছে এতদিন পর্যন্ত আমি যত টেকনোলজি ব্যবহার করছি প্রতিটা টেকনোলজি আমি নিজে থেকে শিখছি। তো হয় কি আপনি একটা কোয়েশ্চেনে অ্যান্সার করতে পারলেন না, বাট আপনি সেখানে ইন্টারেস্টটা দেখালেন যে হ্যাঁ আমি এটা শিখে নিতে পারবো। আসলে ম্যানেজাররা আমরা কিন্তু ওই জিনিসটাই সবসময় আসলে খুঁজি যে একজনের সেই ইন্টারেস্টটা যাতে থাকে। হ্যাঁ, আর সফট স্কিলে যেটা এটা ডেফিনেটলি আসবে ফাস্ট লার্নিং ইন্টারেস্ট, বাট কিছু বেসিক যেগুলো আমি বলবো যেমন হচ্ছে ফার্স্ট যেটা বলতে হবে যে সেটা হচ্ছে যে পজিটিভনেস। হ্যাঁ, একটা সফট স্কিল ইন্টারভিউতে আমরা যখন একটা ম্যানেজারের সাথে কথা বলতেছি কোনোভাবেই যাতে সেখানে কোনো নেগেটিভ কিছু না আসে, আমরা যাতে আমাদের পূর্বের কোম্পানি সম্বন্ধে কোনো কিছু নেগেটিভ না বলি, আমার ম্যানেজার সম্বন্ধে কোনো কিছু নেগেটিভ না বলি। তাই আপনি চিন্তা করেন যে একজন ম্যানেজার যখন ইন্টারভিউ নিচ্ছে আমি যদি আগের ম্যানেজার সম্বন্ধে খারাপ কথা বলি বা একটা নেগেটিভ কিছু বলি, যে তার সম্পর্কেও বলতে পারে 100%, রাইট? বিকজ অনেক সময় হয় কি যারা নেগেটিভ কথা বলে তারা কিন্তু সব জায়গায় দেখা যায় আমরা নেগেটিভিটির ভিতরে থাকি। তো নেগেটিভনেস থাকা যাবে না। এমনকি সিম্পল জিনিসটা বলবো, আমি আমার ইদানিং অনেকেই যে মানে ভুলটা করতেছে, তারা যখন ভার্চুয়াল ইন্টারভিউ দিচ্ছে তখন আমি দেখি যে সঠিকভাবে আই কন্ট্যাক্টটা হচ্ছে না। আই কন্ট্যাক্টটা যাতে অন দ্য ক্যামেরাতে হয়। হ্যাঁ, অনেক সময় হয় কি যে যেহেতু আমরা ভার্চুয়াল ইন্টারভিউ দিচ্ছি হয়তো আমরা বিভিন্ন দিকে তাকাচ্ছি তো আসলে ওই কানেকশনটা হচ্ছে না। আমি মনে করি যে এমনকি সিম্পল আই কন্ট্যাক্ট ইজ খুবই ইম্পর্টেন্ট। অ্যানাদার থিং ইজ সফট স্কিলের মধ্যে এমনকি মাঝে মধ্যে যাতে একটু আপনার বডি ল্যাঙ্গুয়েজের কথা আমরা বলি যাতে সেখানে অ্যানিমেটেড হয়। আমার স্টুডেন্ট অলওয়েজ বলি ইউ হ্যাভ টু বি অ্যানিমেটেড। অনেক সময় হয় কি যে আমরা হয়তো বা হাত এইভাবে ফোল্ড করে বসে আসতে পারি, জানেন বডি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ এটা পজিটিভিটি রেডিয়েন্ট করে না, যার ফলে তারা যাতে মুভমেন্ট গুলো হয়, তারপরে স্মাইলিংটা যাতে হয়, রাইট? আরেকটা আমি সফট স্কিলে বলবো যে অ্যাড্রেস করা ইন্টারভিউকে। ইন্টারভিউয়ার কি অনেক সময় হয় যেটা আমরা ইন্টারভিউ শেষ করতেছি আমরা কখনো ইন্টারভিউয়ার নামটাই বলতে পারি না, এবং আপনি জানেন এটা কতটুকু ইম্পর্টেন্ট যদি আমরা টিভি ইন্টারভিউর কথা বলি এমনকি পার্সোনাল রিলেশনশিপ বলা বলি। আমি মনে করি যে ইন্টারভিউর সময় যদি ইন্টারভিউয়ার থাকে সেখানে আমরা বলতে পারি জন গুড কোয়েশ্চেন দিস ইজ রাইট, আমরা যদি অ্যাটলিস্ট কয়েকবার সেটা করি। আর একটা আমি বলবো সফট স্কিলের ক্ষেত্রে যে আমরা যখন রেজুমি নিয়ে কথা বলতেছি আমরা যদি অলওয়েজ আমাদের
আগের কোম্পানির নামগুলা বলি। অনেক সময় কি আমরা টেকনোলজি নিয়ে কথা বলতেছি, বাট আমি বলতেছি না যে ইন মাই প্রজেক্ট ইন ব্যাংক অফ আমেরিকা, আমার জেপি মর্গানে এটা হচ্ছে। তারপর হয় কি, আপনি যদি জাস্ট সিম্পল একটা দেখেন, আসলে ইন্টারভিউ এর মধ্যে কিন্তু আসলে কন্ট্রোলিং এর বা আপনার প্রেজেন্টেশনের ব্যাপার আছে। একজন যদি ইন্টারভিউ নেয়, সে যদি শুনে যে আমি জেপি মর্গানে কাজ করছি বা আমি ব্যাংক অফ আমেরিকা বা যে কোনো কর্পোরেশন থেকে কাজ করছি, তখন তারা যখন কথাটা বারবার শুনে, তখন কিন্তু তারা মনে করে যে তারা আরো কানেক্ট করতে পারে ব্যাপারটা, তখন তাদেরকে হায়ারিং এর সম্ভাবনাটা অনেক বেড়েছে। অনেকগুলো চমৎকার টিপস দিয়েছেন। একটা ইন্টারভিউ শেষ হওয়ার পর কিংবা কিভাবে শেষ হলে আমরা ধরে নেব সেটা সফল ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউ দিলেই তো হবে না, আমাদের টার্গেট সফল ইন্টারভিউ, সাকসেসফুল ইন্টারভিউ, সেটা কিভাবে সম্ভব হবে? অবশ্যই এটা আমি আসলে মনে করি যেটা লাস্ট স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। সেখানে আমাদের ডেফিনেটলি সিম্পল জিনিস, যেটা আমাদেরকে ইন্টারভিউয়ারের টাইমের জন্য তাদেরকে থ্যাংক ইউ জানানো, বা এমনকি সেখানে একটা সামারি টানা। হ্যাঁ, যে সামারি টানা, যে যেমন যে আজকের ইন্টারভিউ থেকে আমি যেটা বুঝলাম যে সেখানে হচ্ছে কোম্পানি চাচ্ছে টেকনিক্যাল পার্সন, তারা জাভা, সেলিনিয়াম অথবা সাইপ্রেস যে ধরনের টেকনোলজি জানে, তার টিম ওয়ার্ক চাচ্ছে। তো অ্যাট দ্য এন্ড একটা কানেকশন তৈরি করা, যে পুরা ইন্টারভিউ একটা সামারি টেনে যে হ্যাঁ আমি হচ্ছি সেই পার্সন যে টেকনোলজি সম্বন্ধে জানে, আমি জানি। এবং এখানে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কি, আমাদের কালচারের থেকে তো আমরা তো আসলে সবসময় কিন্তু একটু নিজেকে কম প্রেজেন্ট করতে চাই আমাদের কালচারে, কিন্তু ইন্টারভিউতে কিন্তু আমি আই কথাটা অলওয়েজ ব্যবহার করতে হবে। সেখানে উই কথাটা কখনোই ব্যবহার করা যাবে না। উই তো আমরা মনে করি কি, ইন্টারভিউর হায়ারিং ম্যানেজার আমরা মনে করি যে একজন যখন উই বলে, তার মানে তারা আসলে নিজে কাজ করে নাই, হয়তো বা টিম কাজ করে। হ্যাঁ, তো একটা কনক্লুশন টানা, সেখানে একটা থ্যাংক ইউ জানানো, এবং at the end যে I'm looking forward to hear back from you। আরেকটা বলবো আমি, লাস্ট কোয়েশ্চেনটা যদি আমাদের কাছ থেকে আসে যে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ, হ্যাঁ, এইটা দিয়ে আমরা একটা ইন্টারভিউকে কনক্লুড করতে পারি। সেখানে যেটা হবে, ইন্টারভিউয়ারের সাথে আমাদের একটা কানেকশন হবে এবং আমরা নিজেরাও জানবো আসলে নেক্সট স্টেপটা কি, এবং নিজের আগ্রহটা সবচেয়ে বড় কথা। এই জায়গায় কাজ করতে, এই প্রতিষ্ঠানে কাজ করতে আপনি কতটা আগ্রহী সেটাও তাদেরকে জানিয়ে দেওয়ার একটা বিষয় থাকে, অর্থাৎ সফল ইন্টারভিউ। এবং সব আমরা একেবারেই হয়তো শেষের দিকে আছে, কিন্তু আমরা জানি যে আইটি বাজারে এখন যারা জব খুঁজছেন কিংবা জব করছেন, তারা অনেকে স্ট্রাগল করছেন। একেবারে সংক্ষেপে আপনার কাছে পরামর্শ চাইবো, তাদের জন্য আপনি কি আশার কথা শোনাবেন? অবশ্যই আমি পার্সোনালি মনে করি যে জব মার্কেট যদিও আমরা বলতেছি টাফ টাইম, বাট আমি মনে করি যে মাচ বেটার জব মার্কেট ইজ কামিং। হ্যাঁ, এটা ইলেকশন ইয়ার, সেখানে হয় কি প্রচুর কোম্পানি আছে, তারাও একটু কনসারভেটিভ হিসেবে কাজ করে, তারা জানে না যে কী ধরনের পলিসি আসবে, সেখানে তাদের ট্যাক্স বেনিফিট বা তারা কী ধরনের প্রগ্রেস করতে পারে। তো আমি মনে করি ইলেকশনের পরে জব মার্কেট ভালো হবে। তার চেয়েও বড় কথা আমি যেটা মনে করি সেটা হচ্ছে নতুন টেকনোলজি আসতেছে। হ্যাঁ, মার্কেট চেঞ্জ হচ্ছে, যেখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলতেছি, অটোমেশনের কথা বলতেছি। বিশেষ করে টেকনোলজিতে আমরা যারা আছি, আমাদের আসলে এইগুলো নিয়ে ভয়ের কোনো কারণ নাই, বরঞ্চ নতুন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জব মার্কেট আরো ওয়াইড ওপেন করবে। আমি আপনার ভিউয়ারদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এখন টাইম হচ্ছে তাদের টেকনিক্যাল স্কিল সেট বিল্ড করা, এবং অ্যানাদার 2-3 মান্থের মধ্যে আমরা যদি আসলে ওইভাবে রেডি হতে পারি, আমি মনে করি যে জব মার্কেট যখন অনেক ভালো হবে, তখন শুধু জবের পরিমাণ বাড়বে না, সেখানে স্যালারিও বাড়বে। হ্যাঁ, এবং সবকিছুর দিক থেকে আমি মনে করি যে আইটি ক্ষেত্রে আমাদের অনেক আশাবাদী। অর্থাৎ নিজেকে প্রস্তুত করে নিন, আপনার জন্য অফুরন্ত সম্ভাবনা অপেক্ষা করছে। অনেক ধন্যবাদ মাহবুব সিদ্দিক, আপনি স্টুডিওতে এসে আমাদের এই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দেওয়ার জন্য। দর্শক যারা দেখছিলেন, আমরা একটা ছোট্ট বিরতি দিয়ে আছি, যখন ফিরবো তখন আমরা কথা বলবো নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা কি ধরনের বেনিফিট পেতে পারেন, এইসব বিষয় নিয়ে আমাদের সাথে যোগ দেবেন রুবাইয়া রহমান। আমন্ত্রণ থাকলো, সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। এই পর্যায়ে আমরা কথা বলবো নিউ ইয়র্ক সিটিতে বসবাসকারী মানুষজন, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা আছেন এবং সুবিধা বঞ্চিত মানুষ যারা আছেন, তাদের জন্য সিটির পক্ষ থেকে কিন্তু নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেটি হয়তো শুধুমাত্র না জানার কারণে, অজ্ঞতার কারণে কিংবা যথাযথ নিয়ম না জানার কারণে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা তো বটেই। তাই তারা কিভাবে এই সুবিধাটা পেতে পারেন, এই বেনিফিটগুলো পেতে পারেন, সেটি জানতেই আমরা এখনকার আলোচনার বিষয় ঠিক করেছি নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা কি ধরনের বেনিফিট পেতে পারেন। এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন অলাভজনক সংস্থা অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশন, যেটিকে সংক্ষেপে আশা বলা হয়, সেটির নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান। রুবাইয়া আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে। অনেক ধন্যবাদ।
আমরা যে বিষয়টি জানতে যাচ্ছি সেটা হলো আসলেই কি ধরনের সুবিধা আছে যেটি এখানকার সুবিধা বঞ্চিত মানুষ যারা নিম্ন আয়ের মানুষ যারা তারা পেতে পারেন? অনেক ধন্যবাদ। আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা অনেক দিন ধরে দেখছি যে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করছে, কারণ সিটি থেকে অনেক কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। যেমন ধরেন ফুড স্ট্যাম্প, যেটাকে আমরা স্ন্যাপ বলি, মেডিকেয়ার যারা 65-এর উপরে, তারপরে ফুড ভেন্ডার যারা মানে কোনো একটা কর্মসংস্থানের জন্য ফুড ভেন্ডার করতে চাচ্ছেন তাদের ব্যাপার আছে। এরকম অনেক সুযোগ সুবিধা কিন্তু সিটির আছে, কিন্তু প্রবলেমটা হয় যে অনেক সময় না জানার কারণে বা কোথায় গেলে এটাকে করা যাবে এসব বিভিন্ন মানে রিসোর্সকে কানেকশন করার অসুবিধার কারণে অনেকে এটা পাচ্ছেন না, বা হয়তো অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন কিন্তু তারপরে ওটার মানে ওটার ভাগ্য কি হচ্ছে, হ্যাঁ রিজেক্ট হচ্ছে, বা অনেক সময় না জানার কারণে ওটা ফলো আপ করা হচ্ছে না, তো অ্যাপ্লিকেশনটার কাজে লাগছে না। তো এইসব আমরা বহুদিন ধরে দেখেই আমরা চিন্তা করলাম যে আসর পক্ষ থেকে আমাদের ফোকাসটা যদিও ডিসেবিলিটি বাচ্চাদের নিয়ে, কিন্তু তাদের ফ্যামিলিটাকে আমরা যাতে হেল্প করতে পারি, সাথে সাথে আমাদের নিউ ইয়র্কে যত বাংলাদেশি ভাষাভাষী আমাদের ভাই বোনেরা আছেন, ফ্যামিলি আছেন, তাদেরকেও আমরা চাই যে এই সুযোগ সুবিধাগুলি যেন ওনারা পান। সেই জন্য আমরা একটা সেন্টার ওপেন করেছি। সেই সেন্টারটাকে আমরা বেনিফিট সেন্টার নাম দিয়েছি। তার কারণ হচ্ছে যে এখানে আসলে যে বেনিফিট অ্যাপ্লিকেশনগুলি আছে সেই অ্যাপ্লিকেশনে আমরা হেল্প করতে পারবো। আমরা যদি একটা একটা করে সেই বেনিফিট গুলো শুনি, শুরুতে আমরা স্ন্যাপ, যেটি খাবারের সুবিধাটা পাওয়া যায়, এই স্ন্যাপ কারা পাবেন, কিভাবে পাবেন? আচ্ছা, এই স্ন্যাপের জন্য যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটার একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, যে আপনার ধরেন সিটিজেন বা গ্রিন কার্ডধারী হতে হবে, একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে, আপনার একটা আবাসিক ঠিকানা থাকতে হবে, এবং আপনার ইনকাম সেটারও একটা ব্যাপার থাকতে হবে। যদি আপনি ইনকাম করেন অল্প স্বল্প আয়ের, ওখানেও একটা লিমিটেশন আছে। তো এইসব ক্রাইটেরিয়াগুলি আমরা যেভাবে চিন্তা করছি যে আমরা কিভাবে করব, সেটা হচ্ছে যে আমাদের সেন্টারের সাথে যদি আপনারা যোগাযোগ করেন, আমাদের দর্শকরা যদি যোগাযোগ করেন, তাহলে আমরা প্রথমে শুনে নেব যে ওনার কি দরকার। সেই দরকারের অনুযায়ী আমরা হয়তো তাকে একটা চেকলিস্ট পাঠিয়ে দেব যে এই কাগজপত্রগুলি নিয়ে আমাদের সাথে দেখা করেন। দেখা করলে আমরা তখন ওনার সাথে বসে অ্যাপ্লিকেশনটা পর্যালোচনা করব, যে কোথায় উনি আছেন, কোথায় ওনাকে আরো কিছু যদি দরকার থাকে আমরা সেটা জানিয়ে দেব। পরবর্তীতে আমরা ফুল অ্যাপ্লিকেশনটা ওনার সাথে বসেই আমরা করতে পারবো। সেক্ষেত্রে কি ধরনের ডকুমেন্টস গুলো সাধারণত লাগে? অলমোস্ট বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তাদের ক্রাইটেরিয়া একেবারে কাছাকাছি, 19-20, খুব যে আকাশ পাতাল তফাৎ, বা যারা খুব উচ্চবিত্ত, ইনকাম ভালো, তারা নিশ্চয়ই তাদের জন্য এটা নয়। তবে ওই যে আমরা বললাম যে একটা স্টেট আইডি, তারপর একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা ওই কার্ডের ছবিটা, তারপরে ধরেন ট্যাক্স রিটার্ন, রিসেন্ট ট্যাক্স রিটার্ন, তারপরে আমাদের জানতে হবে ওনার ফ্যামিলি মেম্বার কতজনের সংসার, ওটা এই মোটামুটি এগুলি প্রাইমারি, এবং ইমিগ্রেশন স্ট্যাটাসটাও জানতে হবে। যে ক্ষেত্রে এই যে ইমিগ্রেশন স্ট্যাটাস, সেটা কি সিটিজেন কিংবা গ্রিন কার্ডে লাগে, কিংবা কেউ যদি এখানে এসে আবেদন করে থাকেন এখনো তার হয়নি, তার হয়তো সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে কিন্তু তিনি এখনো গ্রিন কার্ড পাননি, তিনি কি পারবেন? এই ক্ষেত্রে একটু অসুবিধা আছে, তারপরেও আমরা অনেক সময় এটা নিয়ে পর্যালোচনা করে কিছুটা হয়তো আগিয়ে নিতে পারবো। আচ্ছা, সুবিধা আছে। তার মানে যারা এখনো গ্রিন কার্ড কিংবা সিটিজেন হননি তারাও চেষ্টা করতে পারবেন, কোনো না কোনো ক্রাইটেরিয়া আমরা যদি ওনাদেরকে ফেলতে পারি, মানে যেমন ধরেন প্রেগন্যান্ট মাদার বা এই ধরনের সিঙ্গেল মাম, এদের জন্য আমরা হয়তো চেষ্টা করতে পারবো যে এটাকে পুশ করা যায় কিনা, কিংবা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যারা, তারা অনেক সময় পেয়ে থাকেন। জি। এবং এরপরে মেডিকেড এবং মেডিকেয়ার, এটা আমরা মেডিকেয়ারের বিষয়টা জানি, বয়সের কিছু বিষয় আছে, মেডিকেডের বিষয়গুলো কারা পাচ্ছেন? মেডিকেডের ক্ষেত্রে অনেক ধরনের ভুল ধারণা অনেক সময় কাজ করে, যে যদি আমার ব্যাংকে এত টাকা থাকে বা আমি এত টাকার ইনকাম করি, সেই ক্ষেত্রে ইনকাম একটা অবশ্যই, কিন্তু রিসোর্সটা সাধারণত মেডিকেড দেখেন না। সো ইনকাম যদি তাদের কম থাকে সেই ক্ষেত্রে মেডিকেডের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন মেডিকেড নিয়ে আমাদের দুটো ভাগ আছে, যেমন ধরেন আমরা খুব বেশি ডিসেবিলিটি নিয়ে কাজ করি, এবং যারা ডিসেবিলিটির মধ্যে লাইক ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি যাদের আছে বা অটিজম আছে, তাদের ক্ষেত্রে আমরা স্ট্রেট মেডিকেডের জন্য অ্যাপ্লাই করি। তো এখানে আমরা অনেক মেডিকেড আছে যে প্রত্যেকটা যে ইন্স্যুরেন্স আছে ওদের আবার মেডিকেড আছে, মানে HMOর আন্ডারে একটা মেডিকেড আছে। তো
যাদের ডিসেবিলিটি আছে তাদের ক্ষেত্রে স্ট্রেট মেডিকেট দরকার, কারণ স্ট্রেট মেডিকেট সেটা হচ্ছে এইচএমওর মতো লিমিটেড না। এইচএমও হচ্ছে একটু সংক্ষিপ্ত, যেখানে স্ট্রেট মেডিকেটটা অনেক ওয়াইড, স্টেট ওয়াইড এটা, সুতরাং এর বেনিফিটও অনেক বড়। সুতরাং আমরা সবসময় প্যারেন্টদের সাথে এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয় যে আমার তো হেলথ ফার্স্ট আছে, হেলথ ফার্স্ট থেকে আমার মেডিকেট আছে, তাহলে কেন হবে না? তো সেইখানে আমরা তাদেরকে এটা মানে যদি ফেস টু ফেস বসা যায় তখন এই কনফিউশনগুলি দূর করা যায়। তার কারণ হচ্ছে আমরা যখন একটা ডিসেবিলিটি ফ্যামিলি বা ডিসেবিলিটি পার্সনকে নিয়ে কথা বলি তখন সেই ক্রাইটেরিয়াটা ভিন্ন, এবং যে শুধুমাত্র স্বল্প আয়ের মানুষ এবং তার মেডিকেট দরকার সেই ক্ষেত্রে এই জিনিসটা একটু অন্যরকম হবে। সো এই দুই জিনিসগুলি আমাদের তখনই আমরা বলতে পারবো কেস টু কেস। অর্থাৎ যাদের এইচএমও তাদের পরিবর্তে আপনারা ডিসেবিলিটিস যাদের সমস্যা আছে তাদেরকে আপনারা বলেন যে স্টেট মেডিকেটটা নিতে, যেখানে অনেক বেশি সুবিধা পাওয়া যায়। এবং ডিসেবিলিটি যারা ভুগছেন তাদের তো নিশ্চয়ই এটা ছাড়াও মেডিকেট ছাড়াও আরো নানা ধরনের সুবিধা তারা স্টেট থেকে পেয়ে থাকেন, সেগুলো কেমন? সেটার জন্য আমরা এখানে আমাদের তালিকায় আছে ওপিডব্লিউডিডি সার্ভিসেস, অফিস ফর পিপল উইথ ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি। এটা হচ্ছে স্টেট অর্গানাইজেশন, অল ওভার নিউ ইয়র্ক স্টেট এই অর্গানাইজেশন কাজ করে। তো এদের সাথে আমাদের মেম্বারশিপ করতে হয় আমাদের ফ্যামিলিদের, সেটাতে আমরা হেল্প করি। আমরা প্রথমেই তাদের বিভিন্ন একটা চেকলিস্ট দিয়ে দিই, যেই চেকলিস্ট অনুযায়ী কাগজগুলি জোগাড় করতে হয়। করার পরে আমরা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে প্রায় 6 মাস লেগে যায় এই কাজটা করতে। যখন হয়ে যায়, অ্যাপ্লিকেশনটা যখন অ্যাপ্রুভড হয়ে যায়, তখন আমরা অ্যাপ্লাই করি তার কেস ম্যানেজারের জন্য। সেই কেস ম্যানেজারের সাথে আমরা কথা বলি যে এই ফ্যামিলির বা এই বাচ্চাটার এখন মেডিকেড ওয়েভার সার্ভিস দরকার। মেডিকেড ওয়েভার সার্ভিসই হচ্ছে আমাকে স্ট্রেট মেডিকেট দিবে। ওইটা পাওয়ার পরে তখন আমরা বিভিন্ন সার্ভিস লাইক রেসপিট, কমহ্যাব, এগুলি হচ্ছে বিভিন্ন সার্ভিস যে বাচ্চাটাকে বাসায় দেখার জন্য বা বাচ্চাটাকে একটা প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য, তার যদি গাড়ির দরকার হয়, যদি তার কিছু বাড়ি ভাড়ার দরকার হয়, এই প্রত্যেকটা জিনিসই যদি পেতে চায় সে, তাহলে আমাদের প্রথমে ওপিডব্লিউডিডি-তে অ্যাপ্রুভড হতে হবে এবং সেই অ্যাপ্রুভালের জন্য আমরা সাহায্য করে থাকি। অর্থাৎ তার মানে আপনারা তার হয়ে কাজ করছেন, এক্স্যাক্টলি তার কাজটাকে অনেক বেশি সহজ করে দিচ্ছেন। হ্যাঁ, আমরা লাইক এ প্যারেন্ট অ্যাডভোকেট। হ্যাঁ, তার অ্যাডভোকেসি করছি যে তার কি কি দরকার। আমরা ইভেন কেস ম্যানেজারের সাথেও আমরা রেগুলার যোগাযোগ রাখি, কারণ সে অনেক সময় ভুলে যায়, তার অনেক কেস লোড থাকে, সে হয়তো করছে না। তখন আমরা পুশ করি যে আমার এই ক্লায়েন্টের জন্য তুমি একটু কাজ করো বা তার স্ট্যাটাসটা কি আমাদেরকে জানাও। সো আমরা পুশ করি এই কাজগুলির জন্য। এবং এটি তো সবার জানা উচিত যে সেটা হলো যে যাদেরকে নিয়ে ডিসেবিলিটিস যাদের সমস্যাটা আছে তাদের লিগ্যাল স্ট্যাটাস যাই হোক, তিনি কিন্তু এই সেবাটা পাচ্ছেন ইনিশিয়ালি, কিন্তু পুরো জিনিসটা পেতে গেলে অবশ্যই গ্রিন কার্ড বা সিটিজেনশিপ থাকতে হবে। ওকে, আমরা একটু পিছিয়ে যদি যাই, মেডিকেড নিয়ে আমরা যখন কথা বলছিলাম, সেইখানকার লিগ্যাল স্ট্যাটাস কি লাগে? গ্রিন কার্ড। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে কিছু মেডিকেড আছে যেটাকে বলা হয় এমার্জেন্সি মেডিকেড। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লিগ্যাল স্ট্যাটাসের দরকার নেই। সেখানে যদি আমরা নিউ ইয়র্ক রেসিডেন্ট হই তাহলেই আমরা পাবো, কিন্তু এটার মেয়াদটা সীমিত। কিন্তু যখনই আমাদের একটা স্ট্যাটাস থাকবে, তবে এটা ঠিক গ্রিন কার্ড যদি নাও থাকে, সোশ্যাল সিকিউরিটিও যদি থাকে, তাহলেও আমরা গ্রিন কার্ড মেডিকেডের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এবং ইমার্জেন্সি বলতে যে অবস্থাগুলোকে বোঝাচ্ছেন, আমরা জানি যে যারা সন্তান ধারণ করছেন তারা কিন্তু শুধু তাই না, মেডিকেট পাচ্ছেন। এবং এই ধরনের আর কি কি ইমার্জেন্সি সিচুয়েশন আছে? অনেক সময় হয় যে এমন একটা অ্যাক্সিডেন্ট বা এমন একটা হার্ট অ্যাটাক বা এরকম স্ট্রোক, এই ধরনের পেশেন্টরা যখন এমার্জেন্সি রুমে এন্ড আপ করছেন, তখন তাদের জন্য এমার্জেন্সি মেডিকেটের ব্যবস্থা করা হয়, যাতে মেডিকেল বিলটা স্টেট থেকে কভার করা হয়। সো এরকম সিচুয়েশন তো একদম এমার্জেন্সি, বাট এত এমার্জেন্সি না হলেও অনেকের হয়তো একটা কঠিন অসুখ নিয়ে ফাইট করছেন, তার কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, সেই ক্ষেত্রেও আমরা এমার্জেন্সি মেডিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারি। স্টেটের আন্ডারে এটার একটা সুযোগ আছে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছ থেকে জানবো, সেটা হলো ফুড ভেন্ডর। যারা ফুড ভেন্ডর হিসাবে অর্থাৎ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান, তারা যদি মনে করেন যে একটা ভেন্ডরশিপ নেবেন এবং তারা জীবিকা নির্বাহ করবেন, সেটার জন্য কি কি কাগজপত্র লাগে, কি কি যোগ্যতা লাগে আসলে? আচ্ছা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। তার কারণ হচ্ছে অনেকেই ফুড ভেন্ডর হতে চান এবং হতে গেলে
ইন্টারেস্টিংলি আমাদের সিটির ইংলিশ এবং বাংলা দুইটা ভার্সনেই এটার ক্রাইটেরিয়া দেওয়া আছে, রিকোয়ারমেন্টস দেওয়া আছে। তো কেউ চাইলে ডেফিনেটলি আপনি nyc.gov-এ যে এটা দেখতে পারেন। আর যদি আমাদের সাহায্য নেন, আমরা যেটা হেল্প করতে পারি যে আপনার ক্রাইটেরিয়াগুলি মিলছে কিনা। এটার 4টা ভাগ আছে। তো একজন ফুড ভেন্ডার যে অ্যাপ্লাই করতে চায় তাকে তো প্রথমে অ্যাপ্লিকেশনটা করতে হবে, সেটার কতগুলি রিকোয়ারমেন্ট আছে। অ্যাপ্লিকেশনটা করার পরে তাকে একটা কোর্সে ঢুকতে হবে, সেই কোর্সটা কমপ্লিট করতে হবে। কোর্সটা করার পরে তার একটা পরীক্ষাও দিতে হবে। পরীক্ষাটা হয়ে গেলে উনি একটা সার্টিফিকেট পেল যে উনি ফুড ভেন্ডার হতে পারবেন। কিন্তু ওনার ওই কার্ডটা কোথায় বসবে, কোন রাস্তায় বসবে এবং কি কি জিনিস উনি সার্ভ করতে পারবে, এটার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সার্টিফিকেট করতে হবে। তো যেহেতু এটা একটু কাম্বারসাম, একটু সময় সাপেক্ষ, তো যদি কেউ আমাদের সাহায্য নিতে চান তাহলে আমরা তাকে প্রতিটা স্টেপেই হেল্প করতে পারবো। এবং শুরু থেকে শেষ পর্যন্ত কত সময় লাগে? এটা ডিপেন্ড করে উনি কত তাড়াতাড়ি পরীক্ষাগুলি পাস করছেন। তো 3 মাস 4 মাস এরকম সময় লাগবে। আর একটা জিনিস আমি এখানে একটু বলে রাখা ভালো, আমি ওই যে স্ন্যাপের ব্যাপারে কথা বলছিলাম, এখানে আমরা কিছু কিছু ইনসিডেন্টসের সম্মুখীন হয়েছি যেখানে দেখা গেল যে কেউ হয়তো অ্যাপ্লিকেশনটা ড্রপ করে আসছেন অফিসে, এইচআর অফিসে, দেওয়ার পরে তারপরে এটার আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে উনি তো খালি ড্রপ করে দিয়ে আসছেন, তো আর জানা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে আমরা এইচআর এর ভিতরে অফিসারদের সাথে কথা বলছি এবং তাদেরকে আমি জানাচ্ছি যে আমাদের যদি কোনো এরকম অ্যাপ্লিকেশন আমরা ড্রপ করি, এইটার আমরা আপডেটটা কিভাবে জানতে পারবো, ফলো আপটা আমরা জানার চেষ্টা করছি এবং তারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। সুতরাং আমি আশা করি যে এখন থেকে যে আমরা যেটা ফেলবো সেটার আমরা একটা ফলো পাবেন যে কেন এটা হচ্ছে, কেন হচ্ছে না, না হলে সেই কারণগুলো জানা, কারণগুলো এবং ওটাকে রেকটিফাই করা যে কিভাবে আমরা ঠিক করতে পারি। আর একটা জিনিস হচ্ছে অনেকে এটা ডিনাই হয়ে যায়, ডিনাই হয়ে গেলে তারা একটা সুযোগ দেয় লাইক ফেয়ার হিয়ারিং। আচ্ছা, ফেয়ার হিয়ারিং বলার পরে জিনিসটা কিন্তু ওখানে স্টপ হয়ে থাকে, তারা কোনোদিন ফোনও করে না, মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ফোনও আসতেছে না, উনি আশা করে বসে আছেন যে আমি পাবো ফেয়ার হিয়ারিং, বাট ওটা আসছে না, ডেটটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যেটা হেল্প করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে ফেয়ার হিয়ারিংটা কবে হবে। আর অনেক সময় দেখা যায় যে তারা বলেই দেয় যে ফেয়ার হিয়ারিং এর দরকার নেই, আপনি যেই জায়গাগুলিতে ভুল আছে ওটা রেকটিফাই করে আবার অ্যাপ্লাই করে। সো আমাদের অনেকগুলি মানে আমরা ইনসাইডার ইনফরমেশন আমাদের কাছে আছে। এবং একটা বিষয় তো খুবই গুরুত্বপূর্ণ যে এই সেবাগুলোর ক্ষেত্রে অনেকে মনে করেন যে ভাষাগত সমস্যাটা একটা বড় সমস্যা হতে পারে, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে সব ভাষারই কিন্তু সুবিধা দেয়া আছে। অর্থাৎ আপনি 311-এ কল করে বলতে পারবেন যে আপনি কোন ভাষায় কথা বলতে চান এবং এইসব অ্যাপ্লিকেশন গুলোতেও কিন্তু ভাষাগত সুবিধাগুলো আছে। সবগুলো মোটামুটি আছে, কিন্তু অনেক সময় ওই ভাষাগত ইয়েটা এত জটিল হয়ে যায় যে বুঝতে একটু অসুবিধাই হয়। তো সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি অনেকখানি ওনাদের সাহায্য করতে পারবো, কারণ মানুষ কাজের পাশাপাশি এই অ্যাপ্লিকেশনকে পার্সু করা এত সহজ না আসলে। এবং সেক্ষেত্রে ফুড ভেন্ডরের ক্ষেত্রে আরেকটা বিষয় আপনার কাছে জানি যে অনেকেই এইসব পরীক্ষাগুলো দিয়েছেন, ফুডের পরীক্ষা দিয়েছেন, সনদ পেয়েছেন, কিন্তু লাইসেন্স পাওয়ার পরও কার্ড পাওয়াটা, যেহেতু নিউ ইয়র্ক সিটিতে চাইলে যে কাউকে এত সংখ্যক কার্ড দেওয়ার সুযোগ নেই। একদিকে যেমন খাদ্য নিরাপত্তার বিষয়টা আছে, স্পেস বিষয় আছে, আবার পথচারীদের হাঁটার জায়গাগুলো রাখার বিষয় আছে। এসব চিন্তা করে এই ভেন্ডর অনুমোদন কিন্তু অনেক কম পাওয়া যাচ্ছে। সেটা বর্তমান কোন অবস্থা সম্পর্কে সেই জন্যই আমরা যেটা মনে করি যে কিছু স্পেসিফিক মানে একটু বিশেষত্ব যদি থাকে, যে কতগুলি সার্টিফিকেট আছে যেই সার্টিফিকেটে যে বিশেষ বিশেষ খাবার বা বিশেষ বিশেষ জায়গা ওখানে অবশ্য কিছু কিছু এখনো অ্যাভেলেবল আছে। তো আমরা হয়তো চেষ্টা করব যে রিয়েলি এটা করতে চাচ্ছেন তাকে আমরা ওই দিকে, ওই সার্টিফিকেটের দিকে ওনাকে ডাইভার্ট করা যায়। তো ওদিকে যদি উনি যান তাহলে যাতে ফুড ভেন্ডার হিসেবে উনি পুরো সার্টিফিকেটটা, পুরো লাইসেন্সটা উনি জোগাড় করতে পারেন, সেই দিকে আমরা ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। গাইডলাইনটা কিংবা দিক নির্দেশনাগুলো আপনাদের এখান থেকে এই সুবিধাগুলো আপনারা দিয়ে দিচ্ছেন। খুবই চমৎকার, অনেকগুলো উদ্যোগ আছে। মূলত অটিস্টিক শিশু যারা আছেন কিংবা যারা আছেন তাদেরকে নিয়ে আপনারা কাজ করেন, কিন্তু পাশাপাশি আপনারা এই বেনিফিট সেন্টার থেকে সবার জন্য, যারা সাধারণ মানুষ আছেন তাদের জন্য সুবিধা। হ্যাঁ, কারণ আপনি বুঝে দেখেন একটা পরিবারে যখন একটা অটিস্টিক বাচ্চা আছে, তার ফ্যামিলিটা কিন্তু সবাই অটিস্টিক না, কিন্তু তাদের সবারই এই বেনিফিটগুলি দরকার আছে। সুতরাং আমি একটা বাচ্চাকে খালি সাহায্য করলে হবে না, পুরো ফ্যামিলিটাকে আমার সাহায্য করা দরকার। এবং সেই হিসেবে আমরা মনে করি আমার কমিউনিটি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তো আমরা আমাদের
ক্ষুদ্র পরিসরে চেষ্টা করব যে সবাই যেন কিছু না কিছু বেনিফিট পেতে পারেন। এবং আরো একটা সুবিধা হয়তো আপনি উল্লেখ করেননি, সেটা হলো যে নিউ ইয়র্ক সিটিতে এমটি এর ফ্রি ফেয়ারের একটা সুযোগ আছে, অর্থাৎ নিম্ন আয়ের যারা তাদের অর্ধেক, যে আমরা এমটি কার্ডটা সুইপ করি সেটা অর্ধেক চার্জ কাটা হয়, 2.90 জায়গায় 1.45 সম্ভবত কাটা হয়, অর্ধেক। এই সুযোগটাও কি আপনারা করে দেন আবেদনের প্রক্রিয়া কিংবা অন্য কিছু, কিংবা না করলে সেটি আপনারা অন্তর্ভুক্ত করবেন কিনা আপনাদের সেবায়? এটা অ্যাকচুয়ালি সিটির একটা পাইলট প্রোগ্রাম ছিল, যেটা ওরা খুব শিগগিরই সিটি বন্ধ করে দিতে চাচ্ছে, কিন্তু যাদের কিছু ডিসেবিলিটি আছে তাদের জন্য একটা বিশেষ সুবিধা আছে। সুতরাং ডেফিনেটলি আমরা ওগুলো এসব ব্যাপারে তো সাহায্য করবই। মানে এটা অনেকটা নিড বেসড, যে আমার কাছে আসবেন ওনার কি প্রয়োজন সেইটা অনুযায়ী কিন্তু আমরা তাদেরকে তাদের এই পথ চলাকে সহজ করার চেষ্টা করব। একজন দর্শক জানতে চাইছিলেন অনলাইনে যে আপনাদের ঠিকানা এবং কবে কবে এই সুযোগটা পাওয়া যাবে? আমাদের ঠিকানা হচ্ছে, আমরা জামাইকাতে আমাদের অফিস 16001 হিলসাইড অ্যাভিনিউ। আমরা মানডে টু ফ্রাইডে বসি এবং আমরা রোববারেও আপনাদের জন্য অ্যাপ্লিকেশন সেন্টার খোলা রাখবো। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 347-957-3632। আমরা অনেক সময় একটা জিনিস শুনি, নানা ধরনের সুবিধা নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে হোম কেয়ার থেকে শুরু করে অন্যান্য জায়গায় এই ধরনের ভুল তথ্য দেয়া, অর্থাৎ ভুয়া তথ্য দেয়া দিয়ে অনেকে এই ধরনের সুযোগগুলো নিতে চান। যদিও বারবারই বলা হয়ে থাকে যে এই ধরনের ভুল তথ্য দিলে কিন্তু আপনি শাস্তির মুখোমুখি হবেন। এই বিষয়টি নিয়ে যদি আপনি কোনো সতর্ক করতে চান। অ্যাকচুয়ালি আমি প্রথমে আগে একটা কথা বলি যে অনেক মিসকনসেপশন, ভুল তথ্য আমাদের সোসাইটিতে আছে। যেমন অনেকে মনে করেন আমি যদি এটার জন্য অ্যাপ্লাই করি তাহলে এটা পাবো না, বা ওটার জন্য অ্যাপ্লাই করলে ওটা পাবো না, তখন অনেক কিছু মানুষ গোপন করার চেষ্টা করে। আসলে জিনিসটা কিন্তু তা না। সিটি আমাদের যে সুযোগ সুবিধা দিচ্ছে সেগুলি আমরা অ্যাভেল করতে পারবো। সঠিক তথ্য দিলে আমরা যেই যেই জিনিসগুলি অ্যাভেলেবল আছে সেগুলি আমরা কেন পাবো না? তথ্য গোপন করার দরকার নেই। এখন কথা হচ্ছে যে সিস্টেমকে অ্যাবিউজ আমরা করব কিনা, সেটা করা উচিত না। তার কারণ হচ্ছে যে হ্যাঁ, হোম কেয়ার নিতে যেয়ে যদি হোম কেয়ারে আমি এলিজিবলই না, তবুও আমি হোম কেয়ার নেওয়ার চেষ্টা করছি, সেটা ঠিক না। এবং সেটার কারণে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে হোম কেয়ারে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আসছে। সিস্টেমটা অ্যাবিউজড হয়েছে বলেই এই ধরনের রিপোর্ট গেছে বলেই এই ধরনের হচ্ছে। কিন্তু আমরা যদি স্টিক করি যে না, যার অ্যাকচুয়ালি হোম কেয়ার দরকার উনি যেন পান, এবং উনি যে পাচ্ছেন সিডিপ্যাপে যেহেতু ফ্যামিলি মেম্বাররা জড়িত, ফ্যামিলি মেম্বার যেন অ্যাকচুয়ালি তাকে সেই সেবাটা দেন, এই রিপোর্টগুলি যদি ঠিকভাবে আমরা রিপোর্ট করতে পারি, কারণ ওটা একটা ক্লক ইন ক্লক আউটের ব্যাপার আছে। কারণ ক্লক ইন ক্লক আউটের সময় যদি আমি আর একটা কাজে ইনভলভ থাকি, এগুলি একটা সময় বের হয়ে আসবেই। সুতরাং এসব না করে আমরা যদি ঠিকভাবে কাজটা করি, তাহলে সিটির এই বেনিফিটগুলি আমাদের জীবনকে অনেকটাই সহজ করতে পারে। অনেকেই বলে থাকেন যে এই ধরনের সুবিধা যদি নেওয়া হয়, আপনার হয়তো গ্রিন কার্ড আছে কিন্তু আপনার সিটিজেনশিপ পাওয়ার সময় এটা সমস্যা তৈরি করতে পারে। এই ধরনের একটা কথা আপনি বলছিলেন যে অনেকগুলো ভুল ধারণা আমাদের আছে। এই ধারণাটা একটু পরিষ্কার হতে চাই, যাদের এই ধরনের গ্রিন কার্ড থাকা অবস্থায় তারা এই সুবিধাগুলো নিচ্ছেন, সিটির দেওয়া যে সুবিধাগুলো বেনিফিট আমরা বলছি, তাদেরকে সিটিজেনশিপ পাওয়ার সময় এটা কোনো সমস্যা তৈরি করে? অ্যাকচুয়ালি বাই ল সেখানে বলা আছে যে আমরা কোনো পাবলিক অ্যাসিস্ট্যান্স নিতে পারবো না যারা গ্রিন কার্ড হোল্ডার আছেন, এবং তারা সিটিজেন না হওয়া পর্যন্ত এগুলি যদি নেন তাহলে তাদের অসুবিধা হবে। কিন্তু দেখা যায় প্রকৃতপক্ষে এই জিনিসগুলি নিয়ে কখনোই ইমিগ্রেশন ওইভাবে ক্র্যাকডাউন করে না যে তুমি এটা নিছো তাই জন্য তুমি সিটিজেন হতেই পারবে না। বরং সিটিজেনশিপে তখনই আটকায় যদি ডোমেস্টিক ভায়োলেন্স থাকে, কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, ট্যাক্সের প্রবলেম থাকে, সেই জিনিসগুলিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় রাদার দেন এই ধরনের বেনিফিট যারা নিচ্ছে। কারণ এটাও একটা রিয়ালিটি যে যারা এই সিটিতে আছেন এবং যারা নিম্ন আয়ের মানুষ, তাদের ক্ষেত্রে সার্ভাইভালের একটা প্রশ্ন আছে, এবং সেই ক্ষেত্রে তারা অনেকটা এটাকে না দেখার মতো করেই কনসিডার করেন। সুতরাং সাধারণত এটা হয় না, সাধারণত এটাকে অত গুরুত্ব সহকারে দেখা হয় না। হলেও অনেক সময় এটা যদি উঠেও আসে তখনও এটার এগেইনস্টে কথা বলার মতো একটা স্কোপ থাকে, অর্থাৎ কোনো না কোনো ভাবে লিগ্যাল একটা ব্যাখ্যা দেওয়া সম্ভব। জি, অনেক ধন্যবাদ রুবাইয়া রহমান আপনাকে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং এই সুযোগ সুবিধাগুলো অনেকে হয়তো জানেনই না, যারা জানেন তারা কিভাবে পাবেন সেটাও হয়তো জানেন না, কিংবা তিনি জানলেও সঠিক পদ্ধতিতে হয়তো তিনি আবেদনটি করতে পারছেন না। আপনাদের এই সেন্টার, বেনিফিট সেন্টারে গিয়ে হয়তো এই ধরনের লিগাল এবং
টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে জানা সম্ভব হবে। অ্যাবসলিউটলি, কারণ আমাদের ওখানে বেশ কিছু লোকজন কাজ করছে প্রতিটা অ্যাপ্লিকেশন নিয়ে, এবং তাদের জন্য প্রত্যেকের অ্যাপ্লিক্যান্টের জন্য আমরা একটা ফাইল ওপেন করি এবং ওই ফাইলটাকে আমরা আপডেটও করি। এবং আমি আশা করব ভবিষ্যতে আমি আরো ডিটেলসে এই প্রতিটা অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের সাথে আরো কথা বলতে পারবো, যাতে এটা বুঝতে মানুষের সুবিধা হয় এবং আমাদের কাছে আসলেও আমরা এই ব্যাপারটা আরো খোলাখুলি আলোচনা করতে পারবো। এবং নিঃসন্দেহে এই সেবাগুলো আপনারা বিনামূল্যে দিয়ে থাকেন। খুবই নমিনাল একটা ফি আছে, সামান্য একটা ফি আছে, এবং এটাও নিড বেস। যদি কারো সত্যি খুবই অসুবিধা থাকে সেক্ষেত্রে আমরা এটা ওয়েভ করে দিই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন দ্য ভিউজ অনুষ্ঠান, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।